আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার ত্রুটি সম্পর্কে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। এবার সেই ত্রুটির মধ্যে প্রধান দুটো ত্রুটি, একটি হচ্ছে পরমাণুর গঠনের স্থায়িত্ব ব্যাখ্যা করতে অক্ষমতা, আরেকটি হচ্ছে পারমাণবিক রেখা বর্ণালীর সঠিক ব্যাখ্যা দিতে পারল না। কেমন? এই দুটো বিচ্যুতি বা অসঙ্গতি প্রধান হিসাবে ধরে নিয়ে সেইটাকে সংশোধন করা হয়। যেসব বিষয়ের উপর দাঁড়িয়ে বিজ্ঞানী বোর এই পরমাণু মডেলটিকে সংশোধন করেছিলেন প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সহায়তা। তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব রাদারফোর্ড যখন পরমাণু মডেল প্রকাশ করেন তখন এটি আবিষ্কৃত ছিল না, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্ব তখনও প্রচলিত হয়নি, আসেনি। পরে এই তত্ত্বটি প্রকাশ পাওয়ার পর পরমাণু গঠনে অনেকটাই সংশোধন হয়েছিল বোর দ্বারা, বিজ্ঞানী নিলস বোর। তো সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আগে জানতে হবে। তো বিজ্ঞানী প্ল্যাঙ্ক তিনি এই কোয়ান্টাম তত্ত্বের সম্পর্কে ধারণা দিতে গিয়ে কয়েকটি কথাকে তিনি ভালোভাবে ব্যাখ্যা করলেন। আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ কথাটি বোধহয় পরিচিত কিছুটা হয়ে আছে। এই যে সূর্যের আলোক রশ্মি নির্গত হচ্ছে, বা কোনো বাল্ব থেকে, বৈদ্যুতিক বাল্ব থেকে আলোক রশ্মি, টিউবলাইট থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে, এমনকি তেজস্ক্রিয় ঘটনায় যে গামা রশ্মি নির্গত হয়, এক্স রশ্মির কথা তোমরা শুনেছ, ইত্যাদি। এই যে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ, সেগুলো হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ। তো তড়িৎচুম্বকীয় মানে কেন এই নামটা হচ্ছে না, ওটা মনে রাখতে হবে। এই রশ্মি মধ্যে তড়িৎ ধর্ম এবং চৌম্বক ধর্ম দুটো সম্মিলিত অবস্থায় থাকে, সংমিশ্রিত অবস্থায় থাকে। কারণ আমরা পরবর্তীকালে জানতে পেরেছি তরঙ্গবাদ, তরঙ্গবাদের মধ্যে যে এগুলি তরঙ্গ আকারে বিস্তার লাভ করে মাধ্যমে যখন বিস্তারিত হয়, গতিশীল হয় তরঙ্গ আকারে, এবং সেই তরঙ্গ পথে তড়িৎ ও চুম্বক এই দুই শক্তি তথা দুটো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর সংমিশ্রিত হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাই এই বিকিরণের নামটা আমরা অনেক সময় বলে থাকি কথায় কথায় তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তাহলে দেখো, এই সম্পর্কীয় যে ধারণা প্ল্যাঙ্কের তত্ত্বে পাওয়া গেছে সেগুলোকে আমরা কয়েকটি তার স্বীকার্য বা পোস্টুলেটস হিসাবে ধরে নিতে পারি। সেগুলো কি ছিল দেখো, আলো সহ অন্যান্য তড়িৎচুম্বকীয় বিকিরণের শোষণ বা নিঃসরণ বিচ্ছিন্নভাবে ঘটে থাকে। তা আমরা তার আগে ম্যাক্সওয়েলের তত্ত্বে জেনেছিলাম এগুলো নিরবচ্ছিন্নভাবে মানে এই ধরনের ঘটনাটা ঘটে, যে কোনো উত্তপ্ত বস্তু বা ভাস্বর বস্তু থেকে নির্গত যে বিকিরণ সেটা কিভাবে ঘটে, নিরবচ্ছিন্ন মানে অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াসলি ঘটে, এটা ধারণা ছিল। কিন্তু আমরা কোয়ান্টাম তত্ত্বে জানতে পারলাম প্ল্যাঙ্কের বক্তব্য অনুসারে, মতানুসারে, যে আলোক রশ্মি কিংবা অন্যান্য তড়িৎচুম্বকীয় বিকিরণ যখনই ঘটুক, এটা শোষিত হোক বা বিকীর্ণ হোক, সবসময় বিচ্ছিন্নভাবে ঘটে। এই শক্তির শোষণ বা বিকিরণ সর্বদাই একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে থাকে। মানে অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র পূর্ণ সংখ্যার গুণিতকে এই বিকিরণগুলো এক একটা মোড়ক বা প্যাকেট হিসাবে কল্পনা করা হয়। সূর্য থেকে নিঃসৃত যে ফোটন কণা শুনেছ, এক একটা ফোটন কণাকে ধরা হয় এক একটা শক্তির প্যাকেট বা মোড়ক। ঠিক তেমনি তড়িৎচুম্বকীয় বিকিরণও একই কথা বলা হচ্ছে, যেগুলো এক একটা বিকীর্ণ শক্তির মোড়ক বা প্যাকেট,
চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বিকিরিত হয়, হ্যাঁ, সে শোষিতই হোক বিকীর্ণই হোক, এই ধরনের রশ্মিকণাগুলো স্প্রেডিংটা এইভাবে হয়। এই নির্দিষ্ট পরিমাণ শক্তির এই প্যাকেট বা মোড়ককে আমরা বলে থাকি কোয়ান্টাম। প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী এদেরকে কোয়ান্টাম বলা হয়। আলোর ক্ষেত্রে আমরা যেটাকে বলে থাকি, যে কণাটাকে বা এই শক্তির মোড়ক বা প্যাকেটটিকে বলা হয় ফোটন কণা। কেমন? তাহলে এখানে কণা যে শক্তি রূপী তার নামটা হলো কোয়ান্টাম, আর আলোর ক্ষেত্রে হলো ফোটন কণা। আমি যেখানে বোর্ডের মধ্যে লিখে দেখাচ্ছি, দেখো যে বিষয়টা প্রথম তত্ত্বে যেটা স্বীকার্য বলা আছে, আলো সহ অন্যান্য তড়িৎচুম্বকীয় বিকিরণের শোষণ বা নিঃসরণ বিচ্ছিন্নভাবে ঘটে থাকে, মানে পৃথক পৃথক ভাবে ঘটে থাকে। এই শক্তি বিকিরণ বা শোষণ সর্বদাই একটা নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। তার মানে ছোট ছোট অ্যামাউন্ট অফ এনার্জির প্যাকেট গ্রুপে ঘটে থাকে, সেটাকে বলা হচ্ছে এই ভাষাতে। দ্বিতীয় কথা বলা হচ্ছে এই স্বল্প পরিমাণ শক্তিকে কোয়ান্টাম, দ্যাট ইজ ওই শক্তির মোড়কটাকে বা প্যাকেটটাকে বলা হচ্ছে কোয়ান্টাম, আলোর ক্ষেত্রে বলা হয় ফোটন। এবার কথা মাথায় রাখতে হবে, অসংখ্য ফোটন কণা বা কোয়ান্টাম কণা এই রশ্মির মধ্যে থাকে। প্রত্যেকটা কোয়ান্টাম কণার শক্তির মান কিন্তু এক একটার ক্ষেত্রে নির্দিষ্ট, মানে একটা শক্তির মানের সঙ্গে আরেকটা কণার শক্তির মান একই হতে পারে না। হ্যাঁ, তার মানে এই নির্দিষ্ট যে প্রতিটি কোয়ান্টামে শক্তির মান ধ্রুবক নয়, এই শক্তির মান বিকিরণটির কম্পাঙ্কের উপর নির্ভর করে। অর্থাৎ যে বিকিরণ হচ্ছে, যে রশ্মি বা কোয়ান্টাম যেটা বিকীর্ণ হচ্ছে, তার কম্পাঙ্কের উপরে নির্ভর করে এই শক্তির মানটা। অর্থাৎ এই কোয়ান্টামের প্রতিটি কোয়ান্টামের শক্তির মান ওর বিকিরণের কম্পাঙ্কের সমানুপাতিক হয়। অর্থাৎ ক্যাপিটাল ই যদি শক্তি হয়, কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে ই ভ্যারাইজেজ বা সমানুপাতিক নিউ। এবং প্ল্যাঙ্কের এই তত্ত্ব থেকে একটা সমীকরণ পাওয়া গেল, ই ইজিক্যাল টু ভেদ ধ্রুবক এসে যাবে এইচ নিউ। তাহলে দেখো শক্তির মান, প্রতিটি কোয়ান্টামের শক্তির মান উক্ত বিকিরণের কম্পাঙ্কের সমানুপাতিক হয়। অর্থাৎ ই ভ্যারাইজেজ নিউ, নিউটা কম্পাঙ্ক, ইটা শক্তি, ই ইজিক্যাল টু এইচ নিউ, নিউ কম্পাঙ্ক, এইচ হচ্ছে ভেদ ধ্রুবক, যেটাকে প্ল্যাঙ্কের নামানুসারে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয়। এটা সিজিএস এককের মান, হ্যাঁ, 6.626 ইনটু 10⁻⁻27 আর সেকেন্ড। আর এসআই এককের মানটা হবে প্ল্যাঙ্ক ধ্রুবক এইচ এর মান 6.626 গুণিতক 10⁻⁻34 জুল সেকেন্ড। তার মানে 6.626 ইনটু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এটি হচ্ছে বিষয়। এবার দেখো কোনো বস্তু, একটা যে কোনো বস্তু, কঠিন বস্তু হোক, গ্যাসীয় বস্তু হোক, যে কোনো বস্তু, হ্যাঁ, তরল বস্তু হোক, তাকে উত্তপ্ত করলে তার থেকে যে শক্তি বিকীর্ণ হয়, সেই বিকীর্ণ শক্তির মানটা কত, টোটাল সেই শক্তির মান এইচ নিউকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায়, দ্যাট ইজ এনটা যদি পূর্ণ সংখ্যা হয়, স্মল এন ইনটু এইচ নিউ, এন এর মান পূর্ণ সংখ্যা, সরল পূর্ণ সংখ্যা হবে। যে সংখ্যাগুলো কি নয়, ফোটন কণার সংখ্যা অথবা কোয়ান্টাম সংখ্যা, কতগুলো কোয়ান্টাম রয়েছে, হ্যাঁ, কতগুলো শক্তির মোড়ক রয়েছে, সেই শক্তির মোড়কের সংখ্যা দিয়ে গুণ করলে আমার ওই কোনো বস্তু থেকে বিকীর্ণ বা শোষিত মোট শক্তির মান পাওয়া যাবে। তাহলে যেমন ধরো তোমাকে যদি প্রশ্ন দিই 1 মোল ফোটনের শক্তির মান কত, তখন স্মল এন এর মানটা কত হবে? 1 মোল ফোটন মানে অ্যাভোগাড্রো সংখ্যক ফোটন কণা, হ্যাঁ, তার মানে এন এর মানটা এসে যাবে 6.022 ইনটু 10⁻23। আর এইচ প্ল্যাঙ্কের ধ্রুবকের মান তো বসাবে, আর নিউ কম্পাঙ্কের মান দেওয়া থাকবে, সেখান থেকে টোটাল শক্তির মান আমরা নির্ণয় করতে পারবো। এবার মাথায় রাখতে হবে, যে কোনো বস্তু দ্বারা শোষিত বা বিকীর্ণ শক্তির মান কখনোই ভগ্নাংশের গুণিতকে হতে পারে না। অর্থাৎ এইচ নিউ এর ভগ্নাংশের গুণিতকে হতে পারে না, এইচ নিউ এর সবসময় পূর্ণ সংখ্যার গুণিতকে হতে পারে, হয়ে থাকে।
এই যে লাস্ট পয়েন্টে যেটা স্বীকার্য বলা আছে, কোন বস্তু দ্বারা বিকিরিত বা শোষিত শক্তির মান, দেখো n এর মান 1 বসালে h নিউ, 2 বসালে 2h নিউ, 3 বসালে 3h নিউ ইত্যাদি এরকমই পূর্ণ সংখ্যার গুণিতকে হতে পারে। কিন্তু কখনোই n এর মানটা কখনো ভগ্নাংশের গুণিতকে আসবে না, অর্থাৎ h নিউ এর ভগ্নাংশ গুণিতক, তার মানে 1.2h নিউ, 1.5h নিউ, 2.6h নিউ ইত্যাদি হতে পারে না। এই হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের মূল স্বীকার্যগুলো আমরা এসে গেলাম। তাহলে এখানে মাথায় মনে রাখতে হবে, তোমাকে সবসময় খুব গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতে হবে। তার মধ্যে এই E = h নিউ, যেখানে নিউটা হচ্ছে কম্পাঙ্ক, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর একটা মাথায় রাখতে হবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান 6.626 into 10⁻⁻27 arc সেকেন্ড, আর SI এককে 6.626 into 10⁻⁻34 জুল সেকেন্ড, এটা মাথায় রাখতে হবে। আর নিউ = কম্পাঙ্ক, দ্যাট ইজ c by lambda, c টা আলোকের, ল্যামডাটা তরঙ্গদৈর্ঘ্য, তার মানে ওই সমীকরণের রূপটা আরেকটা আছে h into c by lambda, এটি খেয়াল রাখতে হবে। তাহলে প্ল্যাঙ্কের তত্ত্বের, কোয়ান্টাম তত্ত্বের গাণিতিক রূপ এটা একটা খেয়াল রাখতে হবে। যেমন একটি ফোটন কণা বা একটি যে কোনো কোয়ান্টাম কণার শক্তির মান, গাণিতিক রূপ এটা। আমরা এই কোয়ান্টাম তত্ত্ব দিয়ে যেমন বোর তত্ত্বকে আমরা পেয়ে যাব, তার আগে আরেকটা কথা সম্পর্কে ধারণা করতে হবে। কারণ আমরা তো যে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান দুটো ত্রুটির কথা আলোচনা করেছিলাম। প্রধান দুটো ত্রুটি হচ্ছে পরমাণু স্থায়িত্বের ব্যাখ্যা দিতে গিয়ে এই কোয়ান্টাম তত্ত্বের কথাটা আসতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ছিল যে পারমাণবিক রেখা বর্ণালীর সঠিক ব্যাখ্যা আমরা পাই। তাহলে এই রেখা বর্ণালী তথা স্পেকট্রাম সম্পর্কে আমাদের আইডিয়া করতে হবে, স্পেকট্রা এই বর্ণালী সম্পর্কে আমাদের ধারণা করতে হবে। সেই বর্ণালী সম্পর্কে ধারণা করতে গেলে আমাদের আগে প্রাথমিক কিছু স্টাডি করতে হবে। আলোক বিজ্ঞানে আমরা পড়েছি, পদার্থবিদ্যায়, সেখানে কিছু কিছু ধারণা ওটা আরো করব এবং এখান থেকেও আমরা কিছুটা জিনিস জানাচ্ছি। প্রথমে দেখো যে কোন উদ্দীপ্ত শক্তির উৎস থেকে, উদ্দীপ্ত মানে উত্তপ্ত কোনো বস্তু কণা থেকে বা কোনো মৌলিক গ্যাস থেকে যে শক্তিটা নির্গত হয় তথা রশ্মিগুচ্ছ যেটা নির্গত হয়, সেটা স্পেকট্রোস্কোপ তথা বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে চালনা করলে বর্ণালী বীক্ষণ যন্ত্রে যে প্রিজম আছে, সেই প্রিজম কি করে ওই রশ্মিগুলোকে বিশ্লিষ্ট করে ভেঙে দিয়ে আরো কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা, অর্থাৎ বর্ণালীতে বিভিন্ন বর্ণের, নির্দিষ্ট বর্ণের কতগুলো বিচ্ছিন্ন রেখা তৈরি করে। সেই রেখাগুলোকে আমরা সমষ্টি বা পটিকে বলি বর্ণালী। সেটা তোমাদের কথা জানো যে আলোক রশ্মির বিচ্ছুরণকে বলা হয়, ঘটনাকে বলা হয় বর্ণালী। তো সেই বর্ণালী সম্পর্কে প্রথমে আমরা মাথায় রাখবো, এই বর্ণালী দু রকমের হয়, একটি হচ্ছে নিঃসরণ বর্ণালী আর একটি হচ্ছে শোষণ বর্ণালী। তার মানে ফার্স্ট আমরা নিঃসরণ বর্ণালী, তাহলে এখানে বর্ণালী দুই রকমের, একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী আর একটা হচ্ছে শোষণ বর্ণালী। তাহলে কথাটা বুঝতে পারলে যে সাদা আলোক রশ্মিটিকে, যেমন সূর্য থেকে আগত আলোক রশ্মিটিকে আমরা হচ্ছে বর্ণালী বীক্ষণ যন্ত্রে পাঠালে সেখান থেকে আমরা কি দেখব না কিছু বর্ণালী পাওয়া যাচ্ছে, অর্থাৎ ওই সাদা আলোক রশ্মি ভেঙে গিয়ে বিশ্লিষ্ট হয়ে গিয়ে, কারণ বর্ণালী বীক্ষণ যন্ত্রে কি থাকে প্রিজম, প্রিজম সেই আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে দেয়, তার নির্দিষ্ট কতগুলো বর্ণের রেখাযুক্ত বর্ণালী পাওয়া যায়। সেই ধরনের রেখা বর্ণালী তথা বর্ণালী, এই রশ্মিগুচ্ছের বর্ণালী দু রকমের হয়, একটি হচ্ছে নিঃসরণ বর্ণালী আর একটা বলা হচ্ছে শোষণ বর্ণালী। নিঃসরণ বর্ণালীর ইংরেজি টার্ম হচ্ছে এমিশন স্পেকট্রাম আর একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, যেটা শোষণ বর্ণালী বলছি। তাহলে এটা কি ধরনের
কথাতে আমরা আসছি। ফার্স্ট হচ্ছে নিঃসরণ বর্ণালী কথাতে আমরা পরিষ্কার ধারণা করার চেষ্টা করছি। দেখো, নিঃসরণ বর্ণালীটা কি না, কোন উত্তপ্ত বস্তু বা শক্তির উৎস থেকে নির্গত রশ্মিগুচ্ছকে হচ্ছে আমরা স্পেকট্রোস্কোপ যন্ত্রে পাঠাবো। তাহলে কোন উদ্দীপ্ত বস্তু কোন উদ্দীপ্ত বস্তু বা শক্তির উৎস বললে আরো বোঝায় ভালো, যে শক্তির উৎস থেকে নিঃসৃত রশ্মিগুচ্ছকে বর্ণালী বীক্ষণ যন্ত্রে স্পেকট্রোস্কোপ যন্ত্রে মধ্যে পাঠালে ওই যন্ত্রের প্রিজম দ্বারা, বর্ণালী বীক্ষণ যন্ত্রের প্রিজম দ্বারা উহা ওই রশ্মিগুচ্ছ বিশ্লিষ্ট হয়ে বা বিভাজিত হয়ে বর্ণালী, যে বর্ণালী তৈরি করে কেমন, তাহা দুই প্রকারের হতে পারে, হয়ে থাকে। একটি হচ্ছে নিঃসরণ বর্ণালী, আরেকটি হচ্ছে শোষণ বর্ণালী। এবার কোন ক্ষেত্রে কোনটা হতে পারে তা ধারণা আমরা নিচ্ছি। তাহলে আমরা নিঃসরণ এবং শোষণ বর্ণালী নিয়ে কমনলি আলোচনা করছি। এবার দেখো, সূর্য থেকে আগত যে সাদা আলোক রশ্মি হতে পারে, অথবা আমরা হচ্ছে এ থেকে কি বলে কোন ভাস্বর, কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ, এখান থেকে নির্গত যে রশ্মি হতে পারে। তাহলে আমরা ফার্স্ট নিঃসরণ বর্ণালী সম্পর্কে আবার আইডিয়া করার চেষ্টা করছি। দেখো, যে কোন যে যাকে বলা হচ্ছে ভাস্বর, কঠিন বা তরল বা গ্যাসীয় পদার্থ থেকে নির্গত আলোক রশ্মিকে বর্ণালী বীক্ষণ যন্ত্রে পাঠালে যে বর্ণালী তৈরি হয় সেটা নিঃসরণ বর্ণালী সৃষ্টি হয়। নিঃসরণ বর্ণালী সৃষ্টি হয় বা গঠিত হয়, নিঃসরণ বর্ণালীর সৃষ্টি হয়। কেমন, তাহলে এটা মাথায় তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই নিঃসরণ বর্ণালী আবার এই বর্ণালী দুই প্রকারের হয়। এই নিঃসরণ বর্ণালী দুই প্রকারের হয়ে থাকে, যথা নাম্বার 1 আমরা যেটাকে বলে থাকি নীরব ছিন্ন বর্ণালী। নীরব ছিন্ন বর্ণালী। আরেকটি হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী বলে থাকি আমরা, দ্যাট ইজ এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। আরেকটা হয়ে থাকে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী, লাইন স্পেকট্রা। তাহলে এই দু ধরনের বর্ণালী, নিঃসরণ বর্ণালী আবার দু ধরনের বর্ণালী হয়, নীরব ছিন্ন বর্ণালী আর একটা হচ্ছে রেখা বর্ণালী। তো
নিরবচ্ছিন্ন বর্ণালী, ফার্স্ট টার্ম আনছি, নিরবচ্ছিন্ন বর্ণালী। নিরবচ্ছিন্ন বর্ণালীটা কি ধরনের বর্ণালী? না দেখো, সূর্য, আমাদের যে ইলেকট্রিক বাল্ব রয়েছে, কেমন, বা সাদা গলিত ধাতু বা ভাস্বর গ্যাস, তাহলে কি কি বললাম দেখো, সূর্যের আলো, সূর্য, বা যাকে বলা হচ্ছে কোন বৈদ্যুতিক বাল্ব, তড়িৎ বা বৈদ্যুতিক বাতি, বা হচ্ছে যাকে বলা হচ্ছে গলিত, অবশ্যই হোয়াইট মেটাল হতে হবে, যেমন সোডিয়াম ধাতু, সাদা গলিত ধাতু, এই রকমই কিছু বস্তু, এমনকি কিছু ভাস্বর গ্যাসও হতে পারে। ভাস্বর গ্যাস থেকে যে নির্গত বা নিঃসৃত আলোক রশ্মিকে ঠিক একইভাবে রশ্মিকে বর্ণালী বীক্ষণ যন্ত্রে চালনা করতে হবে। বর্ণালী বীক্ষণ যন্ত্রে পাঠালে বর্ণালী বীক্ষণ যন্ত্রের প্রিজম দ্বারা বিশ্লিষ্ট হয়ে ওই রশ্মি ভেঙে বিশ্লিষ্ট হয়ে যে বর্ণালী সৃষ্টি করে, বর্ণালী মানে আলোক রশ্মি রেখা বর্ণালী, হ্যাঁ, বিভিন্ন যে বর্ণালী রেখা নয়, যে নির্দিষ্ট বর্ণের রশ্মি গুচ্ছ তৈরি করে উৎপন্ন হয়, তাকে নিরবচ্ছিন্ন বর্ণালী বলা হয়। কেন আমরা এই ধরনের বর্ণালীকে নিরবচ্ছিন্ন বর্ণালী বলছি সেটাও ব্যাখ্যা দিচ্ছি। নিরবচ্ছিন্ন বর্ণালী বলা হয় কেন? এখানে নিরবচ্ছিন্ন বর্ণালী মানে কি? কন্টিনিউয়াস, একটা রেখা থেকে আরেকটা রেখা, হ্যাঁ, দূরত্ব থাকবে না। অর্থাৎ এইরকমই যে বর্ণালীর পটিটা পাওয়া যাবে, ব্যান্ড বলি আমরা, এখানে 7টা আলোক রশ্মি, অর্থাৎ সাদা আলো যখনই যাবে একটা প্রিজমের মধ্য দিয়ে, সাদা আলোক রশ্মি আমরা ছবি দেখে দেখাবো, বুঝিয়ে দেবো পরে, হ্যাঁ, এখানে সাদা আলোক রশ্মি আসলো, এরপরে সে এটা, হ্যাঁ, ভেতরে এসে গতিপথ একটু পাল্টাবে, তারপরে বিচ্ছুরিত হয়ে বিভিন্ন যে রঙের একটা স্পট তৈরি করবে, সেটা আমি দেখাবো পরে আবার ছবি দেখে। তার আগে একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, উপরে মনে করো থাকে লাল, হ্যাঁ, এরকম 7খানা আলোকের রেখা থাকবে, 1 2 3 4 5 6 7টা আলোকের স্পট থাকবে। বেনিয়া সহকলা, তোমরা নাম অলরেডি জানো, হ্যাঁ, বে নি আ স হ ক লা, অর্থাৎ লালটা উপরে আছে আর নিচে বেগুনিটা আছে, এই করে থাকবে। আর একটা রেখা হচ্ছে রং, হ্যাঁ, আলো, যে এক একটা আলো, এই লাল রঙের আলো, কমলা বর্ণের আলো ইত্যাদি যে রঙের আলোগুলো রয়েছে, একে অপরের মধ্যে গায়ে গায়ে লেগে থাকবে, মাঝে কোনো কালো স্পট বা অন্ধকার জায়গা থাকবে না। যেমন বাস্তব তোমরা দেখেছো যে রামধনু গঠনে লক্ষ্য করলে দেখবে প্রতিটা বর্ণ, 7খানা বর্ণ একে অপরের সঙ্গে, হ্যাঁ, টাচ করে আছে, স্পর্শ করে আছে, মাঝে কোনো বিচ্ছিন্ন অংশ নেই, অর্থাৎ মাঝে কোনো কালো দাগ নেই, কালো রেখা নেই। এই ধরনের রেখা বিচ্ছিন্ন নয় বলে একে নিরবচ্ছিন্ন বা অখণ্ড বর্ণালী, অখণ্ড রেখা বর্ণালী বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালীর বিষয় গেল। এবার আমরা আরেকটা বর্ণালীর কথা বললাম, সেটা হচ্ছে কি? রেখা বর্ণালী। রেখা বর্ণালীটা, দ্যাট ইজ লাইন স্পেকট্রাম। রেখা বর্ণালীটা ক্ষেত্রে আমরা বিষয়টাতে আসছি, দেখো, হ্যাঁ,
কোন মৌলিক গ্যাস বা বাষ্পকে নিম্ন চাপে অর্থাৎ স্বল্প চাপে, অল্প চাপে, হ্যাঁ, কোন মৌলিক গ্যাস যেমন হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কোন মৌলিক গ্যাস বা বাষ্পকে, হ্যাঁ, আমরা রেখে উত্তপ্ত করব, তড়িৎক্ষরণ করে, হ্যাঁ, উত্তপ্ত করতে পারি বা মানে যেভাবে হোক উত্তপ্ত করলে, হট করলে ওখান থেকে রশ্মি নির্গত হয়। তাহলে বাষ্পকে উত্তপ্ত করলে যে আলোক রশ্মি গুচ্ছ বা তড়িৎচুম্বকীয় বিকিরণ, যে তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত হয় তাকে বর্ণালিবীক্ষণ যন্ত্রে চালনা করলে, বর্ণালিবীক্ষণ যন্ত্রে পাঠালে প্রিজম দ্বারা, ওই বর্ণালিবীক্ষণ যন্ত্রে যে প্রিজম থাকে সেই প্রিজম দ্বারা উহা ভেঙে গিয়ে বিশ্লিষ্ট হয়ে পরস্পর সমান্তরাল কিন্তু বিচ্ছিন্ন অর্থাৎ ব্যবধান, নির্দিষ্ট ব্যবধান রেখে, হ্যাঁ, বিচ্ছিন্ন ভাবে কতকগুলি আলোক রেখা তথা বর্ণালী সৃষ্টি হয়। এই বর্ণালীকে রেখা বর্ণালী বলা হয়। তাহলে রেখা বর্ণালীর ঘটনা যে এখানে, হ্যাঁ, কালো কালো দাগ থাকবে, এটা মাথায় রাখতে হবে। এই বর্ণালী লাল থেকে বেগুনি সাতটি বর্ণের, সরি, হ্যাঁ, এখানে সাতটি বর্ণের আলো নাও থাকতে পারে। নির্দিষ্ট বর্ণের কতগুলো রেখা যুক্ত, হ্যাঁ, আলোর স্পট রেখা পাওয়া যায় এই ধরনের বর্ণালী। এটাতে মাথায় রাখতে হবে যে একটা কালো যেন ক্ষেত্রের উপর, যাকে বলা হচ্ছে এই বর্ণালী একটি কালো পটভূমি, দেখো এতে একটা কালো পটভূমির উপর বিভিন্ন বর্ণের কয়েকটি বিচ্ছিন্ন আলো রেখা অবস্থান করে। এতে কালো পটভূমির উপর কয়েকটি বিভিন্ন বর্ণের, কারণ তরঙ্গদৈর্ঘ্য, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের একটা বর্ণ পাওয়া যায়, আলোক রেখা, বিভিন্ন বর্ণের আলোক রেখা বিচ্ছিন্ন কিন্তু পরস্পর সমান্তরাল ভাবে অবস্থান করে। এর বর্ণালী রেখাগুলো এইভাবে মাথায় রাখতে হবে। এখানে তার মানে এই যে আলোক রেখাগুলো, এখানে যে কালো রেখা বা কালো দাগ পাওয়া যাবে এই রেখাগুলো, হ্যাঁ, আর এই ধরনের আলো রেখা একে বলা হচ্ছে কি না, মানে হচ্ছে রেখা বর্ণালী। আমরা যেটাকে আমরা আলোচনার মধ্যে আনলাম, এটা মাথায় রাখতে হবে। আরো একটা কথা, খুবই বিষয়, যে এখানে কালো রেখা থাকবে, স্পট রেখা থাকবে, হ্যাঁ, সেটা আমরা ছবি দিয়ে দেখাচ্ছি একটু পরে, আরো পরিষ্কার হয়ে যাবে। এবার মাথায় রাখো, কোন মৌলিক গ্যাস বা বাষ্পে
মধ্যে সাধারণত কি থাকে কোন মৌলিক গ্যাসের মধ্যে, যে পরমাণুগুলো থাকে। সেই পরমাণুগুলো থেকেই আলোক রশ্মি তথা তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত হয়। আর এই জন্য এই বর্ণালীকে পারমাণবিক রেখা বর্ণালী বলা হয়। তাহলে পারমাণবিক রেখা বর্ণালী হচ্ছে এখানে বাস্তবে দেখলাম বিচ্ছিন্ন রেখাযুক্ত বর্ণালী। তাহলে এখানে মৌলিক গ্যাসে, এটিও মাথায় রাখো, মধ্যে পরমাণু সমূহ থাকে। এবং এই পরমাণু গুলি থেকে মিশ্রিত আলোক রশ্মি বিশ্লিষ্ট হয়ে কি দ্বারা, প্রিজম দ্বারা, রশ্মি প্রিজম দ্বারা বিশ্লিষ্ট হয়ে রেখা বর্ণালী সৃষ্টি করে। রেখা বর্ণালী সৃষ্টি করেছে, এখানে যে বর্ণালী সৃষ্টি করছে, এই জন্য একে বলা হয় পারমাণবিক বর্ণালী। তাই এই বর্ণালীকে এই রেখা বর্ণালীকে পারমাণবিক অ্যাটমিক স্পেকট্রাম বলা হয়। আরেকটা কথা মাথায় রাখতে হবে, একটা নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে তার নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের রেখা বর্ণালী সৃষ্টি হয়। তার মানে ওই বর্ণালীর গঠন প্রকৃতি থেকে আমরা পরমাণুটাকেও চিহ্নিত বা শনাক্ত করতে পারি। তাই পারমাণবিক রেখা বর্ণালী হলো যে একটি নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট ধর্মকে প্রকাশ করে। অর্থাৎ এটাকে আমরা মৌলিক পদার্থের তথা পরমাণু ফিঙ্গার প্রিন্ট হিসাবেও আমরা ব্যবহার করতে পারি, যে ফিঙ্গার প্রিন্ট হিসাবেও এটাকে কাজে লাগাতে পারি, যে একটা মৌলকে চিহ্নিত করা যেতে পারে। কারণ এটা মৌলিকত্ব প্রকাশ করা একটা বিশেষ বৈশিষ্ট্য। পারমাণবিক রেখা বর্ণালীর সাহায্যে মৌলকে শনাক্ত করা যায়। একটা নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেখা বর্ণালীর সৃষ্টি হয়। তাই আমরা এটাকে মৌলের ফিঙ্গার প্রিন্ট হিসাবে, মৌলের ফিঙ্গার প্রিন্ট, তার মানে মৌলটাকে চিহ্নিত করা যায়, শনাক্ত করা যায়। মৌলের একে মৌলের ফিঙ্গারপ্রিন্ট হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ মৌলকে চিহ্নিত করা যায়, ব্যবহার করা হয় তথা মৌলটিকে শনাক্ত করা যায়, তাহলে এই হলো নিঃসরণ বর্ণালীর দু রকম বর্ণালী সম্পর্কে আমরা পরিষ্কার হয়ে গেলাম। নিরবচ্ছিন্ন বর্ণালী, সেটা যেমন সাদা আলোক রশ্মি, বৈদ্যুতিক বাল্ব, সূর্যের আলোক রশ্মিকে ঠিক বর্ণালীক্ষণ যন্ত্রে বিচ্ছুরিত করলে যে বর্ণালী পাওয়া যাবে সেগুলো অখণ্ড রেখাযুক্ত বর্ণালী। আর আমরা মৌলিক গ্যাস, যেমন হাইড্রোজেন গ্যাস কে উত্তপ্ত করলে তার থেকে যে রশ্মি নির্গত হয় তাকে বর্ণালীক্ষণ যন্ত্রে চালনা করলে যে রেখা বর্ণালীর সৃষ্টি হয়, যে বর্ণালীর সৃষ্টি হয় সেগুলো কতগুলো বিচ্ছিন্ন রেখাযুক্ত, অর্থাৎ রেখাগুলো পরস্পর থেকে নির্দিষ্ট ব্যবধানে কিন্তু সমান্তরালভাবে অবস্থিত বর্ণালীর সৃষ্টি করে। এই ধরনের বর্ণালীকে আমরা এই জন্য বলে থাকি বিচ্ছিন্ন বর্ণালী বা রেখাযুক্ত বর্ণালী। আবার এগুলি পারমাণবিক বর্ণালী নামেও পরিচিত, কারণ মৌলিক গ্যাসের মধ্যে অন্য কিছু থাকে না, সাধারণত থাকে কি পরমাণুগুলো থাকে। কাজে ওই পরমাণু থেকেই এই তড়িৎচুম্বকীয় বিকিরণের সৃষ্টি হয়েছিল, যাহা
প্রিজম দ্বারা বিশ্লিষ্ট করে রেখা বর্ণালী সৃষ্টি করা হয়েছে। আবার পরীক্ষা করে দেখা গেছে যে এক একটা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে রেখা বর্ণালীর গঠনটা এক একটা নির্দিষ্ট হয়, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বর্ণের রেখা বা আলোক রেখার সৃষ্টি হয়। হ্যাঁ, অর্থাৎ সোডিয়াম মৌলের সঙ্গে পটাশিয়াম মৌলের বর্ণালীর তফাৎ থাকবে, অর্থাৎ মিল থাকবে না। তাই আমরা এটাকে মৌলের একটা মৌলিকত্ব তথা তার স্বকীয় ধর্ম প্রকাশক হিসাবে ব্যবহার করতে পারি, এবং সেই কারণে এই রেখা বর্ণালীকে মৌলের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে হিসাবে ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, অর্থাৎ মৌলটাকে শনাক্ত করতে এই আমরা রেখা বর্ণালীর সাহায্য নিই। শেষ আরেকটা বর্ণালী সম্পর্কে হালকা আইডিয়া রাখার চেষ্টা করো, শোষণ বর্ণালী, অ্যাবজর্পশন স্পেকট্রাম। শোষণ বর্ণালীটা সম্পর্কে ধারণা একটু রাখতে হবে। দেখো, শোষণ বর্ণালীটা কি না, উত্তপ্ত ভাস্য পদার্থ থেকে উত্তপ্ত ভাস্য কোন পদার্থ থেকে মিশ্রিত রশ্মিকে কোন তরল বা গ্যাসের মধ্যে চালনা করব। কোন তরল বা গ্যাসে বা বাষ্পের চালনা করলে ওই রশ্মির কিছু কিছু অংশ, অর্থাৎ কিছু কিছু আলো, কিছু কিছু বর্ণের আলো শোষিত হয়ে যায়। কার দ্বারা? ওই দ্রবণ দ্বারা বা গ্যাস দ্বারা শোষিত হয় এবং এরপর নির্গত রশ্মিকে, এরপর যে অবশিষ্ট নির্গত রশ্মি থাকলো, এরপর অবশিষ্ট তরল থেকে অতিক্রম করার পর যে রশ্মিটা বের হয়, হ্যাঁ, অবশিষ্ট রশ্মিকে বর্ণালীবীক্ষণ যন্ত্রে পাঠালে যে বর্ণালী পাওয়া যায় বা গঠিত হয় তাকে শোষণ বর্ণালী আমরা বলে থাকি। শোষণ বর্ণালী বলা হয়, এটাও একটু জেনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, এই ধরনের শোষণ বর্ণালী হতে পারে। এবার দেখবে যে এখানে যে শোষণ বর্ণালীটা কেমন কি ঘটনা হচ্ছে না, আমরা বলতে পারি যে এখানে প্রাপ্ত বর্ণালী হচ্ছে বর্ণালীর আলোকিত পটভূমির যে আলোকিত অংশে, আলোকিত পটভূমি উপর কতগুলো কালো রেখা, কয়েকটা কালো রেখার দাগ পাওয়া যাবে। কেমন? যে পটভূমির উপর কিছু সংখ্যক কালো রেখা বা পটি দেখা যায়। পটভূমির উপর কয়েকটি কালো রেখা বা পটি ব্যান্ড দেখা যায়। এই কালো রেখা বা পটিটা কি না, ওই যে তরল বা গ্যাসের দ্বারা ওই রশ্মির কিছু কিছু বর্ণ শোষিত হয়ে গেছিল, সেই বর্ণগুলো অনুপস্থিত এই শোষণ বর্ণালীর আলোকিত পটে, ওই জায়গাগুলো অনুপস্থিত থাকার জন্য ওই জায়গাগুলো কালো দাগ বা কালো রেখা দেখা যাবে। আর এটাই হচ্ছে শোষণ বর্ণালী। এই কালো দাগগুলি হচ্ছে শোষণ বর্ণালী। অ্যাকচুয়ালি এই কালো
রেখা বা দাগ গুলোকে শোষক পদার্থে শোষণ বর্ণালী, এই হচ্ছে আইডিয়া রাখার চেষ্টা করবে। কেমন? তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম, এখানে যে বিষয়গুলো ধারণা করলাম এটা মাথায় রাখো। আমরা এতক্ষণ যা দেখলাম বা বুঝলাম সেটাকে একটু লাইটিং আকারে হচ্ছে চিত্রের সাহায্যে আরো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে দেখো আমরা হচ্ছে নিঃসরণ বর্ণালী আর শোষণ বর্ণালী, এই দুই রকম বর্ণালীর কথা আলোচনা করলাম। এবার নিঃসরণ বর্ণালী দুই রকমের ছিল, যেটা হচ্ছে এক নম্বরে আমরা বলেছিলাম অবিচ্ছিন্ন বা নিরবচ্ছিন্ন তথা কন্টিনিউয়াস স্পেকট্রাম, অর্থাৎ সূর্যের আলো বা বৈদ্যুতিক বাল্ব বা কোনো সাদা গলিত ধাতু বা ভাস্বর যে এ থেকে গ্যাস থেকে নিঃসৃত আলোক রশ্মি থেকে যে প্রিজমের সাহায্যে আমরা তথা স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে যে বর্ণালী পেয়ে থাকি, সেটার হচ্ছে চিত্র এইরকমই। অর্থাৎ এখানে দেখো সব পরপর বর্ণের হচ্ছে আলোক রেখাগুলি পৃথক অবস্থায় রয়েছে, কিন্তু একটা আরেকটার সঙ্গে মানে গায়ে গায়ে থাকবে, যা মধ্যে কোনো বিভেদ রেখা নেই, অর্থাৎ এগুলো নিরবচ্ছিন্ন রেখা বর্ণালী। এই যে লাল, লাল থেকে শুরু করে একবারে বেগুনিতে এসে থেমে গেল। কেমন? ঠিক আছে, তাহলে এই ধরনের হচ্ছে রেখা বর্ণালী হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী আমরা বলে থাকি বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর দ্বিতীয় প্রকার অর্থাৎ নিঃসরণ বর্ণালী যে দু রকমের ছিল, একটা নিরবচ্ছিন্ন আর একটা রেখা বর্ণালী, সেই বর্ণালীর দিকে আমরা দেখাচ্ছি। দেখো, আমরা দ্বিতীয় প্রকার যে বর্ণালী রেখা বর্ণালী, মৌলিক গ্যাসের থেকে নির্গত বর্ণালী, অর্থাৎ মৌলিক গ্যাসকে উত্তপ্ত করলে বিদ্যুৎ ক্ষরণ দ্বারা, যেমন হাইড্রোজেন গ্যাসকে উত্তপ্ত করলে যে মৌলিক তথা পরমাণু থেকে নিঃসৃত রশ্মি, এখান থেকে যেমন হাইড্রোজেন গ্যাস, এখান থেকে যে রশ্মি নির্গত হচ্ছে সেই রশ্মিকে একটা স্লিট করে আমরা স্পেকট্রোস্কোপে রাখা প্রিজমের মধ্যে চালনা করলাম। সেই রশ্মি আবার বিচ্ছুরিত হয়ে বিচ্ছুরিত হয়ে তোমার বিভিন্ন বর্ণযুক্ত রেখা সৃষ্টি করেছে, যেটা ফটোগ্রাফি প্লেটের উপরে একটা ছবি পেলে দেখলে এই রকমই রেখা বর্ণালী পাওয়া যাবে। একটা দেখো, কালো পটভূমির উপরেই নির্দিষ্ট বর্ণের কয়েকটি রেখাযুক্ত বর্ণালী এখানে দেখা যাচ্ছে। ওই যে রেখাগুলো আছে আর তার মাঝে মাঝে কালো স্থানগুলো দেখাচ্ছে, অর্থাৎ একটা কালো পটভূমির উপরে রেখাগুলো অবস্থান করছে। এই রেখা বর্ণালীর মাঝে মাঝে একটা কি রয়েছে না, গ্যাপ রয়েছে, মানে ফাঁকা ফাঁকা রয়েছে, এই জন্য এটা বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী নামে পরিচিত। এবং এটাই হচ্ছে পারমাণবিক হচ্ছে রেখা বর্ণালী। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের হচ্ছে যাকে বলা হচ্ছে নিঃসরণ বর্ণালী। এরপরে দেখ একটা পারমাণবিক রেখা বর্ণালীর উদাহরণ, যেমন সোডিয়াম বাষ্প, সোডিয়াম বাষ্প থেকে নির্গত যে রশ্মিগুচ্ছ, তাকে প্রিজমের মধ্য দিয়ে চালনা করার ফলে দুটো হলুদ রেখা পাওয়া যাচ্ছে, আর এবং সেই রেখা দুটোর মধ্যে দেখো হচ্ছে একটা কালো পটভূমি রয়েছে, অর্থাৎ ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে, যে ফাঁকা জায়গাগুলো কি অন্ধকার অঞ্চল, সেই অন্ধকার জায়গাগুলো দেখতে পেয়েছো। তাহলে এটাও একটা রেখা বর্ণালীর একটা উদাহরণ, পার্টিকুলার সোডিয়াম বাষ্প ব্যবহার করে, অর্থাৎ সোডিয়াম পরমাণুর রেখা বর্ণালীতে দুটো হলুদ রেখা পাওয়া যায়। আমরা শোষণ বর্ণালীর কথা বলেছিলাম। শোষণ বর্ণালী এখানে নির্গত সাদা আলোক রশ্মি, অর্থাৎ কোনো ভাস্বর উৎস থেকে নির্গত সাদা আলোক রশ্মিকে একটা তরল, যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ রয়েছে, এই দ্রবণের মধ্য দিয়ে চালনা করার ফলে কিছু কিছু অংশ, অর্থাৎ এই রেখার কিছু কিছু আলোক রশ্মির কিছু কিছু অংশ, কিছু কিছু বর্ণ শোষিত হয়ে যায়, এবং বাকি যে অবশিষ্ট রশ্মি সেটা নিঃসৃত হয়ে প্রিজমের মধ্য দিয়ে এসে বিচ্ছুরিত হলো। বিচ্ছুরিত হওয়ার ফলে অর্থাৎ
এই রেখা বর্ণালীর সৃষ্টি হয়, যেটা এখানে চিত্রে দেখানো হলো। দেখো এখানে, হ্যাঁ, এই পটিটা দেখানো হয়েছে। এই ব্যান্ডের মধ্যে দেখো দুটো কালো রেখা পাওয়া যাচ্ছে। এই দুটো কালো রেখা কি হয়েছে না, ওই দ্রবণে শোষিত যে বর্ণগুলো, সেই হচ্ছে বর্ণগুলো অনুপস্থিতি। এই মূল হচ্ছে রেখা বর্ণালীর এই দুটো রেখা কালো দাগে আমরা লক্ষ্য করতে পেরেছি। তাহলে এই হলো শোষণ বর্ণালী। তাহলে আমরা এইভাবে শোষণ বর্ণালী সহ নিঃসরণ বর্ণালী সম্পর্কে ডিটেলসটা জানলাম। আমরা হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী নিয়ে এরপরে আলোচনাতে প্রবেশ করছি। একটা উদাহরণ, হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী কিভাবে এখানে ব্যক্ত করা যায়। দেখো, স্বল্প চাপে হাইড্রোজেন গ্যাসকে আমরা, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে তড়িৎমুক্ষণ নলের মধ্যে উচ্চ বিভবের তড়িৎ চালনা করে, যে ওখান থেকে রশ্মি বিকীর্ণ হয়, সেই রশ্মিকে আবার কি করতে হবে না, বর্ণালীক্ষণ যন্ত্রে চালনা করলে যে আমার রেখা বর্ণালী সৃষ্টি হবে, এবং সেই বিচ্ছিন্ন রেখা বর্ণালী যেটা পাওয়া গেল সেটাই হচ্ছে হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী। অর্থাৎ স্বল্প চাপে হাইড্রোজেন গ্যাসকে তড়িৎমুক্ষণ নলের মধ্যে উচ্চ বিভবে তড়িৎক্ষরণ করে উত্তপ্ত করলে হাইড্রোজেন পরমাণু শক্তি বিকিরণ করে, এবং ওই বিকীর্ণ শক্তিকে বর্ণালীক্ষণ যন্ত্রে পাঠালে সেখানে প্রিজমের মধ্যে বিচ্ছুরিত হয়ে একটি রেখা বর্ণালীর সৃষ্টি হয়। এই হাইড্রোজেন রেখা বর্ণালীর দৃষ্টিগোচর অঞ্চলে, অর্থাৎ যেটা খালি চোখে দেখা যায়, সেই দৃষ্টিগোচর অঞ্চলের মধ্যে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত সীমা থাকে না, দৃষ্টিগোচর অঞ্চলে আলোক তরঙ্গের যে আলোক রশ্মিগুলো দেখা যায়, সেই অঞ্চলে আলোক তরঙ্গের দৈর্ঘ্যগুলোর মান 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, এই সীমানার মধ্যে তার হচ্ছে আলোক রশ্মিগুলোকে আমরা দেখতে পাই। যেসব আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে হয়, সেইগুলি দেখতে পাই। তো এইরকম দৃষ্টিগোচর অঞ্চলে বিজ্ঞানী বামা এই হাইড্রোজেন রেখা বর্ণালীর 4টা রেখাকে খালি চোখে দেখতে পান। সেই 4টি বর্ণের হচ্ছে রং হলো লাল, নীলাভ, সবুজ। তাহলে লাল, নীলাভ, নীল ও বেগুনি এবং বেগুনি বর্ণের 4টি রেখা বিজ্ঞানী বামা খালি চোখে দেখতে পান। তাহলে এই রেখাগুলো শুধু দেখেই তিনি ক্ষান্ত হননি, এই 4টি বর্ণের রেখাগুলোকে তিনি নামকরণও করেছিলেন, এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা এবং এইচ ডেল্টা। কেমন? এবং এই এইচ আলফার বর্ণটা লাল, এইচ বিটার বর্ণ নীলাভ সবুজ, এইচ গামা নীল এবং এইচ ডেল্টা বেগুনি বর্ণের হয়। শুধু তাই নয়, এর এই তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটাও আমরা অনায়াসে বলতে পারবো। এইচ আলফার সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ ডেল্টার সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এইভাবে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, এই বিষয়টি আমরা জানলাম মোটামুটি। তাহলে হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীর মধ্যে বামা আর খালি চোখে এই 4টি রেখা দেখে তাদের নামকরণ, তাদের সম্পর্কে ধারণা দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি তার প্রতিটি রেখার তরঙ্গ সংখ্যা নির্ণয়ের জন্য একটা সমীকরণ প্রকাশ করেন। কেমন? যে সমীকরণ এটা হচ্ছে প্রতিটি রেখা তরঙ্গ সংখ্যা নির্ণায়ক। তরঙ্গ সংখ্যা প্রকাশক একটা সমীকরণ তিনি দিয়ে থাকেন, মিউ বার যেটা তরঙ্গ সংখ্যা ইজিক্যাল টু আর রিডবার্গ ধ্রুবক 1/2 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। এই সমীকরণটা তিনি দিয়ে থাকেন, যেখানে n এর মান 3, 4, 5, 6, 7 ইত্যাদি। এখানে আর হচ্ছে এই ধ্রুবক রাশি, এটাকে রিডবার্গ ধ্রুবক বলা হয়। r ইজিক্যাল টু
রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ ধ্রুবক যার মান 109,678 যাকে বলা হচ্ছে পার সেন্টিমিটার। কেমন? এটার মান হচ্ছে সিজিএস এককে যে মানটা বললাম 109,678 পার সেন্টিমিটার। আর হচ্ছে যাকে বলে এবার মিটারে করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, পরিষ্কার বুঝতে পারছো তো? আর 100 দিয়ে গুণ করলে পার মিটার অর্থাৎ এসআই এককে এসে যাবে। আর নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, প্রতিটি রেখা তরঙ্গ ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই সমীকরণটির সাহায্যে তরঙ্গ সংখ্যা নির্ণয় করা যায়। হচ্ছে এটা হচ্ছে আমার বামারে প্রদত্ত সমীকরণ। পরবর্তীকালে আরো 5 জন বিজ্ঞানী হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীতে আরো 5টি সারি আবিষ্কার করে। হ্যাঁ, পরবর্তীকালে আরো 5টি সারি জানা যায় যে আরো 5 জন বিজ্ঞানী হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন রেখা বর্ণালীতে আরো 5টি সারি দেখতে পান। অবশ্যই পরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে হ্যাঁ দেখতে পান তারা, অর্থাৎ আরো 5টা সারি আবিষ্কৃত হয়। কেমন? তাহলে এইভাবে মোট হলো 6খানা সারি, যে সারিগুলোকে একত্রে আমরা হচ্ছে তরঙ্গ সংখ্যা দিয়ে একটা সমীকরণ করতে পারি যে হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী ক্ষেত্রে সাধারণ সমীকরণ। কিসের সমীকরণ? না তরঙ্গ সংখ্যা, প্রতিটি রেখা তরঙ্গ সংখ্যা সাধারণ সমীকরণ, যেটা নিউ বার ইজ ইকুয়াল টু রিডবার্গ ধ্রুবক r 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। কেমন? n1 হচ্ছে নিম্নতর শক্তি স্তরের হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, আর n2 টা হচ্ছে উচ্চতর শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা। এই বলে যে আরো 5টি সারি তথা মোট 6টা সারি আবিষ্কৃত হয়, সেগুলি আমরা বলছি, উল্লেখ করছি। দেখো যে সারিগুলোর নাম সারির নাম, তারপর হচ্ছে দেখো তরঙ্গ সংখ্যার সমীকরণ, এক একটা সারির কথা আমরা বলছি। প্রথমেই দেখো লিমান সারি। বিজ্ঞানীদের নামেই সারিগুলোর নাম হয়েছে লিমান সারি, যেখানে তরঙ্গ সংখ্যার সমীকরণটা হবে নিউ আর ইকুয়াল টু r ইনটু 1 বাই তোমার হচ্ছে n1 এর মান 1, অর্থাৎ এখানে আমি সিম্পল দেখাচ্ছি n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার সমীকরণ, যেখানে n1 is equal to 1, n2 is equal to 2, 3, 4, 5 ডট ডট ইত্যাদি।
ইত্যাদি মান হবে। তাহলে উচ্চতর শক্তি স্তরের মানগুলো এগুলো হবে কেমন, এটসেট্রা। নাম্বার 2, বামার সারি। দ্বিতীয় সারি বামা, তার ইকুয়েশনটা তাহলে নিউ বার ইজ ইকুয়াল টু আর n1 এর মানটা হয়ে যাবে 2, অর্থাৎ 1/2 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। দ্যাট ইজ, আমরা এটাকেও যদি সমীকরণটাকে প্রকাশ করি 1/1 স্কয়ার, মানটা বসিয়ে দিলে এইরকম দাঁড়াবে n1 এর মান 1 আর n2 এর মানটা মনে করো n। তাহলে সমীকরণের রূপটা এটা আছে। হ্যাঁ, তাহলে n এর মানটা এটা, আর এখানে সমীকরণটাকে আমরা সিম্পল প্রকাশ করছি। তাহলে দেখো এখানে n এর মানটা তাহলে হবে কি, এর ক্ষেত্রে n এর মানটা হবে হচ্ছে যাকে বলে 3, 4, 5, 6 ইত্যাদি। ঠিক, তাহলে দেখো দুটো সারি হলো লিমান এবং বামার সারি। এবার হচ্ছে পার্সেন্ট সারি বা পার্সেন্ট সারি। পার্সেন্ট সারি এর ক্ষেত্রে নিউ বার ইজ ইকুয়াল টু আর ইনটু 1/n1 এর মান, প্রথম শক্তি স্তরের মান হবে 3, দ্যাট ইজ 3 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার, আর n এর মান এর ক্ষেত্রে হবে 4, 5, 6, 7, 8, 9 ইত্যাদি। কেমন, তাহলে পার্সেন্ট সারি গেল। এরপরে 4 নম্বরে ব্র্যাকেট সারি। ব্র্যাকেট সারি, that is mu bar is equal to r into 1/4 square minus 1/n square। এর ক্ষেত্রে n এর মানটা হবে, এই ক্ষেত্রে n এর মান n is equal to 5, 6, 7 ডট ডট ইত্যাদি, ইনফাইনাইট পর্যন্ত হতে পারে। নাম্বার 5, ফাউন্ড সারি বা ফুন্ড সারি। ফুন্ড সারি, নিউ বার ইজ ইকুয়াল টু তরঙ্গ সংখ্যার সমীকরণটা দাঁড়াবে 1/5 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার, দ্যাট ইজ n এর মান হবে 6, 7, 8, 9 ইত্যাদি। 6, হামফ্রিস সারি। হামফ্রিস সারি, এটা ষষ্ঠ সারি। নিউ বার ইজ ইকুয়াল টু r ইনটু 1/6 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার, যেখানে n এর মান 7, 8, 9 ডট ডট ইনফাইনাইট পর্যন্ত হতে পারে, অসীম পর্যন্ত মান হতে পারে। তাহলে এই হচ্ছে